যে কোনো দেশেরই অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে দেশটির ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাত। পুরো ইকোনমির মানি ফ্লো পরিচালিত হয় এই সেক্টরটির দ্বারাই। আর দেশের সেই গুরুত্বপূর্ণ সেক্টরটি বিগত ১৫ বছরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বেসিক ব্যাংক থেকে হলমার্ক কেলেঙ্কারি, এসএলএম গ্রুপের হরিলুট থেকে সালমান এফ রহমানের বেপরোয়া ঋণ গ্রহণের মতো প্রতিটি ঘটনা দেশের অর্থনীতির জন্য সৃষ্টি করেছে গভীর সংকট। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে দেয়া মোট ঋণের প্রায় ১২.৫% বেশি এখন খেলাপি ঋণ, যার টাকার অঙ্কে ২,১১,০০০ কোটি টাকারও বেশি। এই খেলাপি ঋণগুলোর পেছনে রয়েছে অর্ধযুগের বেশি সময় ধরে চলা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, সরকারি নিয়ন্ত্রণহীনতার কালো অধ্যায়, যার সুযোগ নিয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশের বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও তাদের পরিবার। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে সাধারণ মানুষের জমাকৃত অর্থ দিনের পর দিন নীরবে দেশের ব্যাংকগুলো থেকে লুট করা হয়েছে, আর কারাই বা ছিল এর পেছনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্যসূত্রে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের মোট জিডিপির আকার ছিল $৪৫৯ বিলিয়ন, বা প্রায় ৫৫ লক্ষ কোটি টাকা। জিডিপির আকার অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৩৫তম দেশ, কিন্তু এই দেশেই লোকাল ব্যাংকের সংখ্যা ৫২টি। অন্যদিকে আয়তনে বাংলাদেশের তুলনায় ২২ গুণ বড় দেশ ইন্ডিয়া, আর ইকোনমির আকারে প্রায় ৯ গুণ বড় দেশে লোকাল ব্যাংকের সংখ্যা মাত্র ৩৪টি। ডেইলি স্টার সূত্রে অন্যান্য প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তানে ২৯টি, নেপালে ২০টি এবং শ্রীলঙ্কায় লোকাল ব্যাংকের সংখ্যা ১৬টি। ইনফ্যাক্ট জিডিপির বিবেচনায় বাংলাদেশের কাছাকাছি দুটি দেশ ভিয়েতনাম ও মালয়েশিয়ার লোকাল ব্যাংকের সংখ্যা যথাক্রমে ৩৪ ও ৩০। অর্থাৎ ইকোনমির তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা সমসাময়িক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। ২০১০ সালেও বাংলাদেশের লোকাল ব্যাংকের সংখ্যা ছিল ৩৮টি। সেখান থেকে নতুন করে ১৪টি ব্যাংকের অনুমোদন কেন দেয়া হলো, তার পেছনের কারণ এখন সহজেই অনুমেয়। ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মোট ডিপোজিটের পরিমাণ ছিল প্রায় ১৭,৪২,০০০ কোটি টাকা এবং মোট ঋণের পরিমাণ ১৬,৮৩,০০০ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে এই খেলাপি ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ২,১১,৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২.৫৬%। ২০২৪ সালের মার্চেও খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৮২,০০০ কোটি টাকা, যেখান থেকে গত ৩ মাসে ১৬% বা ২৯,০৯৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো রেকর্ড ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের ব্যাংকেই খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়েছে। ২০২৪ সালের মার্চ মাসে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৮৪,২২১ কোটি টাকা, যা জুন মাসে বেড়ে ১,২০,০০০ কোটি টাকাতে পৌঁছেছে। খেলাপি ঋণের পরিমাণ সরকারি ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৩%। প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোর খেলাপি ঋণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৮৮,৯০০ কোটি টাকা থেকে বেড়ে জুন মাসে ৯৯,৯০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোর মোট লোনের প্রায় ৮%। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দেশের ব্যাংকিং সেক্টরের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ২২,৫০০ কোটি টাকা। বাংলাদেশে এই বিশাল খেলাপি ঋণের বৃদ্ধির পেছনে প্রধান কারণ হল রাজনৈতিক প্রভাব এবং ব্যাংকিং খাতে দুর্নীতি। বহু ঋণ গ্রহীতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনোরকম জামানত ছাড়াই ঋণ নিয়েছেন এবং যথাসময়ে তা পরিশোধ করেনি। তবে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ দীর্ঘ সময় ধরে লোন ডিফল্টারদের রিস্কেডিউল করার সুবিধা দেওয়া হয়েছিল, যার সুযোগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রভাবশালী নেতাবৃন্দ এবং ব্যবসায়ীরা বারবার তাদের ঋণ পুনঃতফসিল বা রিস্কেডিউল করে নিয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নিয়ম করেছিল ডিফল্ট লোন কাউন্ট করার জন্য ওভারডিউ পিরিয়ড ৯ মাস করে রেখেছিল, যা পরবর্তীতে আইএমএফের শর্ত মেনে ৬ মাসে নামিয়ে আনা হয়। এই দুটি কাজ করা হয়েছিল মূলত আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও আওয়ামী সমর্থিত ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে। এছাড়া বেশ কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাবেক গভর্নর আব্দুর রউফের ছত্রছায়ায় প্রকৃত খেলাপি ঋণের তথ্য লুকিয়ে রেখেছিল। এই কাজটি করা হয়েছিল মূলত আইএমএফের কাছ থেকে $৪.৫ বিলিয়ন লোন নেওয়ার জন্য অর্থনীতিতে কোনো রেড ফ্ল্যাগ নেই তা বোঝাতে। বিশেষজ্ঞদের মতে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ হয়তো এখনকার তুলনায় দ্বিগুণ হতে পারে, যা দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে মোট ডিপোজিটের তুলনায় খেলাপি ঋণ দ্রুত বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে ঋণ অনিয়ম এবং দুর্নীতির ঘটনা নতুন নয়, তবে ২০০৯ সালের পর থেকে এসব অনিয়ম নতুন মাত্রা পায়। বেসিক ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংক এবং এসএলএম গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই অনিয়মের মাত্রা লাগাম ছাড়া হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই যে দুটি ঘটনা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে নাড়িয়ে দিয়েছিল, তার একটি হচ্ছে বেসিক ব্যাংক কেলেঙ্কারি এবং অন্যটি হলমার্ক গ্রুপ কেলেঙ্কারি। ২০০৯ সালে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তার নিয়োগের পর থেকে ২০১৩ সালের মধ্যে ব্যাংকটির গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে ঋণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক সূত্রে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৪.৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তখন ব্যাংকগুলোর মধ্যে ঋণ দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করার অভিযোগ ওঠে। ঋণের কাগজপত্র যাচাই না করে জামানত ছাড়া কিংবা জাল দলিলের মাধ্যমে অথবা ভুয়া কাগজপত্র কোনো প্রকার চেকিং ছাড়া স্বাক্ষর করে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়। এই কাজে ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার জড়িত থাকারও প্রমাণ মেলে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন ৩.৫ কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগে তদন্ত করে ৫৯টি মামলা করে, যার মধ্যে ২,২৬৫ কোটি টাকা মানি লন্ডার হওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১২০ জনকে। মামলার তদন্ত সম্পন্ন করার পর আসামি সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। এই মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৪ দফায় ৩ মাস করে সময় বেঁধে দেন হাইকোর্টের ৩টি পৃথক বেঞ্চ। তবে মামলা দায়েরের সময় আব্দুল হাই বাচ্চুকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ। এসব মামলা এখনও আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। প্রায় একই সময়ে হলমার্ক কেলেঙ্কারিও দেশজুড়ে আলোড়ন ফেলে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতা নগ্নভাবে প্রকাশ পায়। সে সময় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে গ্রুপটি লুটে নিয়েছিল প্রায় ৪,০০০ কোটি টাকা, যা ছিল সেই সময় সোনালী ব্যাংকের মোট ১০,০০০ কোটি টাকা খেলাপি ঋণের প্রায় অর্ধেক। দুদকের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, চক্রটি ব্যাংকের ৪,০০০ কোটি টাকা লুটপাট করতে হোটেল শেরাটনের পাশে সাকুরার পেছনে একটি বাড়ি ভাড়া নেয়। সেখানেই চলত জাল জালিয়াতির কাগজপত্র তৈরি সহ সব ধরনের কারসাজি। হলমার্ক গ্রুপ শুধু ঋণের নামে অর্থ আত্মসাৎই করেনি, একই সঙ্গে ব্যাংকের কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশে নাম সর্বস্ব ৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১,২০০ কোটি টাকা ঋণ নেয়। মূলত হলমার্কের কর্মচারীদের দিয়ে গঠিত কাগজে প্রতিষ্ঠান টি অ্যান্ড ব্রাদার্স সহ ৫টি কোম্পানিতে ঋণের টাকা ঢুকিয়ে মালামাল না এনেই ওভার ইনভয়েসিং করে হলমার্কের ব্যাংক হিসাবে টাকা ঢোকানো হতো। এক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে হলমার্কের সঙ্গে ওই ৫টি কাগজে প্রতিষ্ঠানের লেনদেন দেখানো হতো। হলমার্ক সোনালী ব্যাংকের গ্রাহক হলেও জনতা ব্যাংকের গ্রাহক ছিল হলমার্কের কর্মচারীদের দিয়ে গঠিত সেই ৫টি কাগজে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো এলসির বিপরীতে জনতা ব্যাংক থেকে এলসির নিয়ম দেখিয়ে প্রায় ৮০% টাকা নিয়ে নেয়। এই টাকা সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংকের পাওয়ার কথা থাকলেও গ্রাহক ভুয়া হওয়ায় হলমার্ক বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে সোনালী ব্যাংক টাকা পায়নি, যে কারণে জনতা ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকে থাকা দায়ও সোনালী ব্যাংক শোধ করতে পারেনি। এর পাশাপাশি এই শাখা থেকে ২,৭৩১ কোটি টাকা ঋণের মাধ্যমে বের করা হয়। হলমার্কের জালিয়াতির খবর প্রথম প্রকাশিত হওয়ার পর গ্রুপটির মালিক গ্রেপ্তারের আগে মাত্র ৫৬৭ কোটি ৪৭ লাখ টাকা আদায় করা হয়। এরপর গত ২০১২ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ১২ বছরে একটি টাকাও আদায় করা যায়নি। এ বিষয়ে দুদক অনুসন্ধান শেষে পৃথক ৪০টি মামলা করে। এর মধ্যে ফান্ডেড বা সোনালী ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার মামলা ৩৮টি আর ২টি নন ফান্ডেড মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২০১২ সালে ফান্ডেড ১,৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনকে আসামি করে ১১টি মামলা এবং ২০১৩ সালে ফান্ডেড মামলায় প্রায় ৩৭২ কোটি টাকা লোপাটের অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে আরও ২৭টি মামলা দায়ের করে দুদক। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে কাগজ জালিয়াতি করার মাধ্যমে যে শুধু ব্যাংকগুলো থেকে অবৈধভাবে ঋণ নেওয়া হয়েছে তাই নয়, বরং সময়ের সাথে এই দুর্নীতি নতুন মাত্রাও পেয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে লোন নেয়ার পাশাপাশি ক্ষমতাসীনদের ছত্রছায়ায় রাষ্ট্রের বেশ কিছু শীর্ষ ব্যাংক শুধুমাত্র অর্থ আত্মসাতের জন্য দখল করার নজিরও স্থাপন করেছেন কিছু ব্যক্তি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামী ব্যাংকের দখল হয়ে যাওয়া। একসময় প্রাইভেট ব্যাংকিং সেক্টরের মধ্যে শীর্ষে ছিল এই ব্যাংক। ডেইলি স্টারের সূত্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কংগ্লোমারেট এসআলম গ্রুপ একাই প্রায় ৯৫,০০০ কোটি টাকা ঋণের মাধ্যমে তুলেছে দেশের ৬টি ব্যাংক থেকে, যা ব্যাংকিং খাতের মোট লোনের প্রায় ৫.৭৮%। মোট জিডিপির ১.৮২%, মোট ব্যাংক ডিপোজিটের প্রায় ৫.৫%। এর মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে তুলে নেওয়া হয়েছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। ২০১৭ সালের ৫ জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় ইসলামী ব্যাংকের শীর্ষ ৩ জন কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগ করানোর পর সেদিনই তাদের স্থলাভিষিক্ত করে নিজেদের পছন্দের লোক বসিয়ে ব্যাংকটি কার্যত দখল করে নেয় এসআলম গ্রুপ।
এরপর ব্যাংকটিকে নিজেদের ব্যক্তিগত মানিব্যাগ হিসেবে ব্যবহার করা শুরু করে গ্রুপটি। ডেইলি স্টার সূত্রে শুধুমাত্র চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়াও গ্রুপটি বিভিন্ন কোম্পানির নামে রাজশাহী শাখা থেকে মোট ২৯,৫৭৫ কোটি টাকা ঋণ নিয়েছে। অন্যদিকে বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে প্রায় ২৪,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ প্রায় ১০,০০০ কর্মী নিয়োগ দিয়েছিল, যার প্রায় সবই ছিল গ্রুপটির মালিক সাইফুল আলমের অনুগত। ডেইলি স্টার সূত্র অনুযায়ী একটি ব্যাংক তার মোট পেইড আপ ক্যাপিটালের ২৫% বেশি কোনো একটি সিঙ্গল পার্টিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু এস আলম গ্রুপ এই নিয়ম মানেনি, আর এই নিয়ম বাইপাস করতে বেনামি কোম্পানিও ব্যবহার করেছে। ইসলামী ব্যাংকের পাশাপাশি এস আলম গ্রুপ আরও ৫টি ব্যাংক থেকে বাকি প্রায় ২০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে গ্রুপটি নিজ ও অধীনস্থ কোম্পানিগুলোর মাধ্যমে ১৩,৪০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে এস আলমের সাবসিডিয়ারির মাধ্যমে চট্টগ্রামের জনতা ব্যাংকের সাধারণ বীমা কর্পোরেট ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে ১০,৪৫০ কোটি টাকা এবং বাকি প্রায় ৩,০০০ কোটি টাকা নেওয়া হয়েছে বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব আলমের মেয়ের জামাই হয় তিনি কোনো ঝামেলা ছাড়াই ৪,২০০ কোটি টাকা ঋণ নিতে সক্ষম হন। এছাড়াও ব্যাংকটির বোর্ড মেম্বারের ৫ জন সদস্য এস আলমেরই আত্মীয়। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও সাইফুল আলমের পরিবার ও আত্মীয়স্বজন ঊর্ধ্বতন পর্যায়ে থাকায় খুব সহজে ব্যাংকগুলো থেকে যথাক্রমে ২,০০০ কোটি, ৫৭৪ কোটি ও ২৫৭ কোটি টাকা ঋণ নিতে সক্ষম হয় এস আলম গ্রুপ। প্রায় একই রকম ঘটনার জন্ম দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে ব্যবহার করে তিনি সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এর মধ্যে সরকারি একটি ব্যাংকের ৯৮,০০০ কোটি টাকার ঋণের ২৫% বেশি বেক্সিমকোর মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়লে তারা লোকসানের মুখে পড়ে। এছাড়াও বেক্সিমকোর ৩০ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টি একক ঋণ গ্রহীতার এক্সপোজার সীমা লঙ্ঘন করে। এদিকে বেসরকারি ন্যাশনাল ব্যাংক থেকে ২,৯৫২ কোটি টাকা ও এবি ব্যাংক থেকে ৬০৫ কোটি টাকারও ঋণ নেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংকে সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ৮৩৬ কোটি টাকা ঋণ রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় ১১,০০০ কোটি টাকা, যদিও ব্যাংকের নিজস্ব রিপোর্টে এটি দেখানো হয়েছিল ৬,০৩১ কোটি টাকা। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন, পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে, আবার বছরের পর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। এসব অপরাধ জেনেও প্রধানমন্ত্রীর সাথে তার সুসম্পর্ক থাকায় চুপ ছিল বাংলাদেশ ব্যাংকও। দেশীয় ব্যাংকিং ব্যবস্থা ছাড়াও রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ থেকে বেক্সিমকো গ্রুপ $৫৬ মিলিয়ন ঋণ নেয়। বর্তমানে দেশি মুদ্রায় এই অঙ্ক ৬৫৫ কোটি টাকা। এভাবেই দেশের বড় বড় কংগ্লোমারেটগুলোর মালিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা দেশের ব্যাংকিং সেক্টরকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। তবে ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নরের ব্যাংকিং সেক্টর সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার ব্যাপারে জনগণ বেশ আশাবাদী। গত কয়েক মাসের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ৭০,০০০ কোটি টাকার আমানত গ্রাহকরা তুলে নিলেও আশার খবর হচ্ছে গত এক মাসে ৩০,০০০ কোটি টাকা আবারও ফেরত এসেছে ব্যাংকিং খাতে, যা জনগণের আশাবাদেরই বহিঃপ্রকাশ। এখন দেখার বিষয় কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল করতে কী পদক্ষেপ নেয়।